আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে দোয়া মোনাজাত। এই রাষ্ট্রটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, এটি হবে আমাদের আগামী দিনের কাজ। দেশের মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করা, সেটাই এখানকার দায়। সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। শিগগির স্থানীয় সরকার নির্বাচনের কথা জানালেন এলজিআরডি মন্ত্রী। কারিকুলাম পর্যালোচনা করবে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধানের পক্ষ থেকে, পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অর্পণ করেন পুষ্পস্তবক। এরপর বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন সরকারের সদস্যরা। রুহের মাগফিরাত কামনায় শামিল হন দোয়া ও মোনাজাতে। শপথ নেয়ার পরদিনই সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজির নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে পুরো মন্ত্রিসভা। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন বীর শহীদদের। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেক দফা স্মৃতির মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সরকার প্রধান। ফেরার পথে ৩ বাহিনীর সদস্যদের সালাম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বাংলাদেশে রীতিমতো বিরল দৃশ্য। রীতি মোতাবেক রোপণ করেন একটি পারিজাত গাছের চারা। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। লিখেন, স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ সবার প্রতি তিনি নিবেদন করছেন গভীর শ্রদ্ধা। সেখান থেকে জিয়া উদ্যানের পথে রওনা হন প্রধানমন্ত্রী। কিন্তু সরকার প্রধানের চলাচলের জন্য বন্ধ ছিল না কোনো সড়ক। যানজট এড়িয়ে জিয়া উদ্যানে পৌঁছান নতুন সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যরা। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শরিক হন দোয়া ও মোনাজাতে। পরে মন্ত্রিসভার সদস্যরা জানান, দুর্নীতিমুক্ত ও সুশাসন দেয়াই হবে তাদের সরকারের প্রধান কাজ। এই রাষ্ট্রটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, এটি হবে আমাদের আগামী দিনের কাজ। শহীদের এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করা, সেটাই এখানকার দায়। সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই এবং সে পথে আমরা এগোচ্ছি। জিয়া উদ্যান থেকে প্রথম ক্যাবিনেট সভায় যোগ দিতে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে একথা সাংবাদিকদের জানান তিনি। বলেন, রোজার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সেহরি ও ইফতারে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিএনপির ইশতেহারের উপর জনগণ রায় দিয়েছে, সেটি বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বের হয়ে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সকল মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান তিনি। দিক নির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও। নতুন মন্ত্রীদের বরণ করে নিয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা আসেন সচিবালয়ে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে প্রথম দাপ্তরিক কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ১ নম্বর ভবনের ৩ তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস করেন। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং পরে জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানান তিনি। সচিবালয়ে এসে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব পৌর, সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে। বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে এসেছি, মন্ত্রিসভায় মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মব সন্ত্রাস সহ আইন শৃঙ্খলার অবনতি যা হয়েছিল এই নিয়ে আরও কাজ করতে হবে। এ সময় তিনি বলেন, রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে।
যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন তার প্রথম কথাটি ছিল বাংলাদেশে নেমেই যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, এবং সেই সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। এদিকে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, সাফ জানিয়ে দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ সুযোগ পাবেন। জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুব খারাপ, পেশাদারিত্ব ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। স্বচ্ছতা প্রতিষ্ঠার পাশাপাশি বাড়াতে হবে দক্ষতা ও সক্ষমতা। বলেন, অর্থনীতির গণতন্ত্র প্রয়োজন, দেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য। সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সড়ক, রেল ও নৌ মন্ত্রণালয়ে যেসব অবকাঠামোগত সমস্যা আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যেসব রাস্তায় সমস্যা আছে আলোচনা করে সংস্কার করা হবে। দুর্নীতি রোধ ও স্বচ্ছতা আনা হবে মন্ত্রণালয়ে। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 3 জন দায়িত্বে। কাজের ধরন দেখে মন্ত্রণালয় ভাগ করা হবে 2 প্রতিমন্ত্রীর মাঝে। যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতিমুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। সচিবালয়ের শিক্ষামন্ত্রী আনাময় এহসানুল হক মিলন বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি বলেন, বর্তমান কারিকুলাম চেঞ্জ নয়, কারিকুলাম রিভিউ করা হবে, তবে তার আগে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি সবকিছুকে আবারও ঢেলে সাজানোর পরিকল্পনা আছে। সারা বিশ্বে পাঠ্যপুস্তক তৈরিতে যে সিস্টেমগুলো ফলো করা হয় সেভাবে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হবে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। এই কমোডিটি ইজ নট এডুকেশন, যে কমোডিটি এটা ডোমেস্টিক কমোডিটি না, ইটস ইন্টারন্যাশনাল কমোডিটি। উই মাস্ট কম্পিট উইথ দ্য আদার ওয়ার্ল্ডস বেস্ট কান্ট্রিজ। সো সেই জন্যই আমরা প্রস্তুতি নেব এবং সেইভাবে আমরা প্ল্যান এন্ড প্রোগ্রাম লে আউট করবো আপনাদেরকে। কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। কুষ্টিয়ার পদ্মা নদী ও চরাঞ্চল ঘিরে গড়ে উঠেছে একাধিক ছোট বড় সন্ত্রাসী বাহিনী। বিগত বছরগুলোতে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকলেও 24-এর পর পরিবর্তনের পর বাহিনীগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে। রাজশাহী, পাবনা, নাটোর ও কুষ্টিয়ার চরাঞ্চলের এসব সশস্ত্র বাহিনীর অপরাধের